This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। তিনটে নিউজ রুম লাইভে আমি স্বাগত আপনাদের। আমি শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে রুমেলা চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। নিউজ ডেস্ক থেকে আমরা আগামী 1 ঘন্টায় 3 জন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ খবরগুলো শুধু আনবো না, সে সমস্ত খবরের লেটেস্ট আপডেট কী রয়েছে আপনাদের জানাবো, এবং সেই খবরের আমাদের সঙ্গে প্রতিনিধিরাও থাকবেন, তাদের সঙ্গে কথা বলবো, আমরা জানবো সেই পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে। শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, সংসদের 13ই ডিসেম্বর হামলা, সেই হামলা চালানোর জন্য 2 ধরনের পরিকল্পনা ছিল ললিতদের, এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, জেরায় ললিত ঝা জানিয়েছেন একটা ছিল প্ল্যান এ আর একটা ছিল প্ল্যান বি। প্ল্যান এ অনুযায়ী সংসদের ভিতরে ঢুকবে মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা, আর অমল ও নীলম ট্রান্সপোর্ট ভবনের দিক থেকে সংসদের কাছে গিয়ে রঙিন স্মোক বম ছুড়বে। প্ল্যান বি অনুযায়ী কি ছিল? প্ল্যান বি অনুযায়ী ছিল, যদি কোনো কারণে অমল এবং নীলম সংসদের কাছে পৌঁছতে না পারেন, তাহলে মহেশ এবং কৈলাস পৌঁছে গিয়ে ওই রঙিন স্মোক বম ছুড়ে মিডিয়ার ক্যামেরার সামনে স্লোগান তুলবে। এই দুটো প্ল্যানে তাদের তৈরি ছিলেন তারা, প্ল্যান এ এবং প্ল্যান বি। बहुत पहले से यह जानकारी मिल रही थी कि सदन के अंदर हमला होने वाले है। सारे मीडिया वालों ने सारे कुछ आम लोगों के सामने रखा। तो इंटेलिजेंस किसके पास है, खुफिया किसके पास है? खुफिया तंत्र के मालिक कौन होते हैं? खुफिया तंत्र के मालिक होते हैं गृह मंत्रालय। तो इसलिए सिर्फ हम जानकारी लेना चाहते थे, कोई राजनीति हमारे करने की कोई मंशा नहीं थी कभी भी, आज भी, क्योंकि सदन हम सबका है। लेकिन जिस लोगों के जिम्मेवारी होते हैं उनको तो हम पूछेंगे कि भाई क्या हुआ। আর এদিকে প্রমাণ লোপাট করতে মরিয়া ললিত ঝা, মোবাইল পুড়িয়ে তিনি কোন কোন প্রমাণ লোপাট করতে এই মুহূর্তে উঠে পড়ে লেগেছিলেন, এই মুহূর্তে কিন্তু তদন্ত চলছে, এবং দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 2 ডেপুটি কমিশনার ও 1 অ্যাসিস্ট্যান্ট কমিশনার দফায় দফায় জেরা করেন ললিতকে। কেন মোবাইল পুড়িয়েছেন তাও জানিয়েছে ললিত। সূত্রের খবর, সংসদে হানার পর ঘটনার ভিডিও করে সেখান থেকে রাজস্থানে পালিয়ে যায় মূল অভিযুক্ত এই ললিত ঝা। রাজস্থানে গিয়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, আর তারপর সব তথ্য মুছে ফেলতে পুড়িয়ে ফেলা হয় মোবাইল। আরও ডিটেলে জানবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, দিল্লি পুলিশ সূত্রে আর কি কি খবর রয়েছে এখনো পর্যন্ত জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার থাকবেন আমাদের সঙ্গে, তার আগে তোমার কাছে একবার আপডেট নিই। সিজার, শোনা যাচ্ছে আমার কথা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঠিক আছে, দিল্লি পুলিশ তারা কি বলছে, তাদের হাতে কি কি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে এসেছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে আগে চলে যায়। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে বেশ কয়েকটি দিকে দিল্লি পুলিশের নজর থাকছে। প্রথমত ললিত ঝা, তাকে তার পুলিশ কাস্টাডি চাওয়া হচ্ছে, পাতিয়ালা হাউস কোর্টে তাকে প্রডিউস করা হচ্ছে, এবং তাকে জেরা করে পরবর্তী যে তথ্য পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী জেরা হবে। কিন্তু আপাতভাবে তাকে গতকাল রাত পর্যন্ত যে জেরা করা হয়েছে তাতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসছে। মহেশ এবং আরেকজন সহযোগী, যারা দুজন ললিত দিল্লি থেকে পালিয়ে রাজস্থান সীমান্ত ক্রস করে রাজস্থানে ঢোকার পরে তার থাকার ব্যবস্থা করেছে একটি ধাবায়, পরিচিত ধাবায় তার জন্য রুম বুক করেছিল, সেখানে তারা থেকেছিল। এদের দায়িত্ব ছিল, অর্থাৎ যারা ললিতের সহযোগী হিসেবে রাজস্থানে কাজ করছিল, তাদের মূল লক্ষ্য ছিল মিডিয়ার ওপরে নজর রাখা, মিডিয়াতে তদন্ত সংক্রান্ত, পুলিশের পদক্ষেপ সংক্রান্ত কী কী ইনফরমেশন আসছে সে সম্পর্কে প্রতি মুহূর্তে খবর দেওয়া ললিত ঝাকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা যে ফোন ছিল, অর্থাৎ ললিত ঝায়ের কাছে নিজের ফোন এবং তার পাশাপাশি যারা পার্লামেন্টের ভেতরে ঢুকেছিলেন তাদের ফোন তার কাছে রাখা ছিল। পার্লামেন্টের ভেতরে যারা ভিজিটার্স পাস নিয়ে ভেতরে
ঢোকেন তাদের ফোন নিয়ে যেতে দেওয়া হয় না। সেই ফোন পুড়িয়ে ফেলা হয়েছে, কারণ এই ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফোন থেকে প্রত্যেকের কোথায় কোথায় তারা গিয়েছেন সেই লোকেশন এবং তার পাশাপাশি কাদের কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, তাদের অ্যাসোসিয়েটস কারা, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট হয়েছে, কোন ফেসবুক পেজে তাদের মধ্যে কথা হয়েছে, প্রত্যেকটা বিষয় পুলিশ ট্র্যাক করতে চাইছে। পুলিশের তদন্তের লক্ষ্য একটাই, যারা গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র তারা নয়, তাদের নেপথ্যে বড় কোনো প্ল্যাটফর্ম রয়েছে কিনা, কোন সংগঠন কাজ করছে, কোন মতাদর্শে তারা দীক্ষিত, সেই বিষয়টি স্পষ্টভাবে আইডেন্টিফাই করতে চাইছে পুলিশ। আর সেক্ষেত্রে ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, সেই কারণের জন্যই ফোন তারা প্রথমে ডিস্ট্রয় করে ফেলেছে। সেই ফোনের মধ্যে কি রয়েছে অবশ্যই সেটা যদি হাতে আসে পুলিশের, তাহলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরো সুবিধা হবে। রাজা, একটা তথ্য জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নীলাক্ষ আইচ, যিনি সেকেন্ড ইয়ারের ছাত্র, কলেজ পড়ুয়া, যিনি সাম্যবাদী সুভাষ সভা বলে একটি সংগঠন চালান, এনজিও। এই সংগঠনের গত 23শে জুলাই কলকাতায় বড়বাজার থেকে নেতাজি ভবন পর্যন্ত একটা মিছিল হয়েছিল। পুলিশের পারমিশন নেওয়া হয়েছিল এবং পুলিশ পারমিশন নেওয়ার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল লালবাজারকে, তাতে ললিত ঝার সই ছিল। বিস্তারিত জানবো আমাদের সিনিয়র কলিগ সিজার মণ্ডলের কাছে। সিজার, ললিত ঝা কি নিজেও সেই মিছিলে ছিলেন? একদমই, সেই মিছিলে যেমন ছিলেন, সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা পুলিশ এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট, সেই কাগজ, সেই আবেদনপত্র আমাদের কাছে রয়েছে। সাম্যবাদী সুভাষ সভার লেটার হেডে সেই আবেদন করা হয়েছে কলকাতা পুলিশকে 18 জুলাই, এবং অনুষ্ঠানটা হচ্ছে 23শে জুলাই। তারা বাগবাজার থেকে নেতাজি ভবন পর্যন্ত সাইকেল র্যালি এবং পদযাত্রা করবে, এবং সেই অনুমতিও তারা পেয়েছিলেন। এবং সেখানে ললিত ঝা হচ্ছেন আবেদনকারী, এবং যে ঠিকানা ওই সংগঠনের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নীলাক্ষ আইচের হালি শহরের ঠিকানা। এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে এই সংগঠনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল নীলাক্ষ, যেমন এর রাজ্য সভাপতি ছিল, তেমনই সাধারণ সম্পাদক পদে ছিল ললিত ঝা। এবং ললিত এবং নীলাক্ষর মধ্যে যে যোগাযোগটা বেশ গভীর, সেই বিষয়টা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায়। এবং কলকাতা পুলিশের কাছেও এই ধরনের সংগঠন সম্পর্কে খবর ছিল, সেটাও স্পষ্ট। এবং সেই কারণেই এই ঘটনা ঘটার পরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে, তার কাছ থেকে ললিতের সঙ্গে যোগাযোগের যে বিভিন্ন চ্যাট হয়েছে সেইগুলোকে সংগ্রহ করেছে। পাশাপাশি তারা শম্ভু, অর্থাৎ ললিতের এক দাদা, তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ এই মুহূর্তে কোথাও এই সংগঠনের মূল কি কাজ ছিল, তারা কি করেছে, তার পেছনে অন্য কেউ আছে কিনা, যে উত্তরটা সবাই খুঁজছে, গোটা দেশ জুড়ে খুঁজছে। যে বারবার তো এরকম সংগঠন কয়েকটা নাম আসছে, কখনো এই সুভাষ সভার মতো সংগঠন রাজস্থানে আসছে, ভগৎ সিং ফ্যান ক্লাবসের মতো সংগঠন, কিন্তু এই ধরনের একদম ফ্রিঞ্জ এরকম ছোট ছোট সংগঠনের পক্ষে 6টা রাজ্যের মানুষ যেখানে যুক্ত রয়েছে, এরকম একটা সিনক্রোনাইজড অপারেশন কি আদৌ করা সম্ভব? যেটা জ্যোতি বলছিল যে এর পেছনে অন্য কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, সেটা কে সুতোটা বেঁধেছিল, তার পেছনে ফান্ডিং কার, মস্তিষ্ক কার, সেগুলো বের করারই কিন্তু চেষ্টা করছে। মানে আরো বড় কোনো পরিকল্পনা, আরো বড় নেটওয়ার্ক, আরো বড় মাথা কেউ আছেন কিনা সেটা খুঁজে দেখার চেষ্টা হচ্ছে। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আপাতত